আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দাউদকান্দি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি নুরুন্নাহার শফিনাজ, সহকারী শিক্ষক, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর অধ্যায় হলো একাদশ। অধ্যায়ের নাম হলো জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা সবাই বইটা খুলো এবং পড়ায় মনোযোগী হও। তাহলে আমাদের আলোচনা শুরু করলাম। যে চ্যাপ্টারটার নাম হলো জাতীয় সম্পদ ও অর্থ ব্যবস্থা। এখান থেকে আজকে আমি আলোচনা করব জাতীয় সম্পদ নিয়ে। তাহলে প্রথমে দেখি যে এই পাঠ থেকে আজকে আমরা কি কি বলতে পারবো বা জানবো। শিখন ফল। শিখন ফল প্রথমে আমরা জানবো সম্পদ কি, এর বৈশিষ্ট্য। দুই, সম্পদের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ। তিন, জাতীয় সম্পদের উৎস। সম্পদের উৎস ব্যাখ্যা করতে পারবে। চার, জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ। তারপরে 5 নম্বর হলো বাংলাদেশের, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেশের জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়। অপচয় রোধে করণীয় কি সেটা আমরা এই পাঠ থেকে জানতে পারবো। তাইলে এই পাঠ থেকে আমরা যা জানবো আজকে বা আমরা যা ব্যাখ্যা করতে পারবো তা হলো সম্পদ কি বা জাতীয় সম্পদ কি, সম্পদের বৈশিষ্ট্য কি তা ব্যাখ্যা করতে পারবো। সম্পদের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। জাতীয় সম্পদের উৎস, কোথা থেকে জাতীয় সম্পদ পাওয়া যায় সেটা আমরা বলতে পারবো। তারপরে জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ কিভাবে করা যায়, আর বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণ এবং অপচয় রোধে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে বা বলতে পারব। তাইলে আমরা প্রথমেই আসি। আজকে আমাদের পড়াই হলো জাতীয় সম্পদ। একটা দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি এবং পরিমাণের উপর। যে দেশ জাতীয় সম্পদে যত সমৃদ্ধ সেই দেশের উন্নতিও তত বেশি হয়। কারণ জাতীয় সম্পদের পরিমাণ যদি বেশি না হয় তাহলে সে দেশ উন্নতি করতে পারে না। তাহলে আমরা প্রথমেই আসি জাতীয় সম্পদ বা সম্পদ কি। তাহলে আমাদের প্রথম শিখন ফলে ছিল সম্পদ। সম্পদ সম্পদ আমরা জানবো। সম্পদ সাধারণভাবে আমরা সম্পদ বলতে বুঝি টাকা পয়সা, জমি জমা, বাড়ি ঘর, স্বর্ণ রৌপ্য, এইসব জিনিসকে আমরা সম্পদ বুঝি। কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে একটু ভিন্নতা আছে। অর্থনীতিতে সম্পদ বলতে বোঝায় যার উপযোগ আছে, যা প্রয়োজনের চেয়ে কম, যার বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা আছে, সেই রকম দ্রব্য বা বস্তুকে বলা হয় সম্পদ। তাহলে এই সম্পদের সংজ্ঞা থেকে কিন্তু আমরা সম্পদের এই যে বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য পেলাম।
এক উপযোগ, দুই অপ্রাচুর্য মানে পরিমাণ হচ্ছে কম বা সীমাবদ্ধতা আর কি, অপ্রাচুর্য, তিন বাহ্যিকতা, চার হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্যতা, এই চারটা বৈশিষ্ট্য যখন কোনো দ্রব্য বা বস্তুর মধ্যে থাকবে তখনই আমরা তাকে বলবো সম্পদ। তাই আমরা প্রথমেই আসি উপযোগ কি সেই জিনিসটা। উপযোগ কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা সেটাকে বলা হয় উপযোগ। কোনো দ্রব্য যদি মানুষের অভাব পূরণ করতে না পারে তাহলে সেটাকে আমরা উপযোগ বলবো না। যেমন একটা নষ্ট দ্রব্য, যেমন একটা ডিম যদি পচা হয়, সেটা মানুষের ডিম একটা দ্রব্য, সেটা মানুষের প্রয়োজন মেটাতে পারে, সেটাকে আমরা সম্পদ বলতে পারি। কিন্তু সেটা যদি পচা হয় তাহলে কিন্তু সেটা কি করতে পারবে না, অভাব পূরণ করতে পারবে না বা প্রয়োজন মেটাতে পারবে না, তাহলে সেটাকে আমরা সম্পদ বলতে পারবো না। তাহলে সেই হিসাবে উপযোগ যে জিনিসগুলির বা যে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেইগুলিকেই বলা হয়, সেটাই হলো উপযোগ। এখন একটা দ্রব্য সম্পদ হতে হলে তার কি থাকতে হবে, উপযোগ থাকতে হবে। যেমন আমাদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, তারপরে স্থায়ী জিনিসপত্র, জমি জমা, টাকা পয়সা, এই সবগুলি কিন্তু আমাদের কি করে, অভাব পূরণ করে। তাইলে আমরা বলতে পারি এই জিনিসগুলি উপযোগ রয়েছে, তাইলে সেটাকে আমরা সম্পদ বলতে পারি। তবে একটা বৈশিষ্ট্য থাকলেই আমরা সেটাকে সম্পদ বলতে পারবো না, তার সাথে আরেকটা হলো কি অপ্রাচুর্য, সেটা পরিমাণের চেয়ে কম থাকতে হবে। যে দ্রব্যটা সম্পদ হবে সেটা শুধু উপযোগ থাকলে বা অভাব পূরণ করতে পারলেই হবে না, সেটা কি থাকতে হবে, সেটা পরিমাণের চেয়ে আমাদের যা দরকার তার চেয়ে কম থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিই আমি, যেমন বৈদ্যুতিক পাখার বাতাস আর প্রকৃতি প্রদত্ত বাতাস দুইটাই কিন্তু আমাদের কি করে, অভাব পূরণ করে বা দুইটারই উপযোগ আছে। কিন্তু প্রকৃতি প্রদত্ত বাতাস যেহেতু সেটার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না বা আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি, সেই জন্য সেটা কি হবে না, সম্পদ হবে না। কিন্তু বৈদ্যুতিক পাখার বাতাস সেটা সম্পদ, কারণ কি, যে এটা আমাদের, এটার জন্য আমাদের মূল্য দিতে হয়, এটা আমাদের পরিমাণের চেয়ে প্রয়োজন যা তার চেয়ে কম রয়েছে, সেই জন্য সেটা সম্পদ। তাইলে সম্পদের আমরা দুইটা বৈশিষ্ট্য বুঝতে পারলাম, একটা হলো উপযোগ থাকতে হবে, আরেকটা হলো অপ্রাচুর্য হতে হবে, মানে পরিমাণের চেয়ে কম থাকতে হবে এবং সেটাকে মূল্য দিয়ে কিনতে হবে বা সেটার একটা মূল্য থাকতে হবে, তাইলে সেটা হবে। এরপরে যেটা হলো বাহ্যিকতা। বাহ্যিকতা হলো সেইটা যেটা আমরা চোখে দেখতে পারি, যেটাকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, সেই রকম দ্রব্য হলে সেটাকে আমরা সম্পদ বলবো। কারণ যে দ্রব্যকে ধরা ছোঁয়া যায় না সেটাকে সম্পদ বলা যাবে না। যেমন এখানে আমি একটা উদাহরণ দিই, যেমন কবির কাব্য প্রতিভা। কবির কাব্য প্রতিভা সেটা সম্পদ নয়, কারণ কি, সেটাকে ধরা ছোঁয়া যায় বা সেটা বাহ্যিকতা নেই। কিন্তু কবি যদি তার কাব্য প্রতিভাকে কাজে লাগিয়ে একটা কবিতার বই বের করে বা একজন গায়ক তার সুকণ্ঠ ব্যবহার করে যদি ক্যাসেট বের করে, তাহলে সেই ক্যাসেট বা কবিতার বইটা হবে সম্পদ। কারণ সেখানে উপরে যে দুইটা বৈশিষ্ট্য দুইটাই আছে, যেমন মানুষের অভাব মোচন করে, সেটা প্রয়োজনের চেয়ে কম এবং সেটার বাহ্যিকতাও রয়েছে, মানে সেটা আমরা চোখে দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি। তাইলে একটা দ্রব্য সম্পদ হতে হলে তার কি থাকতে হবে, বাহ্যিকতাও থাকতে হবে, মানে সেটাকে আমরা দেখতে পারবো, ধরতে পারবো, ছুঁতে পারবো, এরকম হতে হবে। তারপর হলো হস্তান্তরযোগ্য। এটা একদম সহজ কথা, যে যে দ্রব্য হস্তান্তর করা যাবে, মানে এক হাত থেকে আরেক হাতে নেওয়া যাবে, সেই রকম দ্রব্যগুলিকে আমরা সম্পদ বলবো। তবে এখানে কিন্তু উদাহরণের মধ্যে আমি একটা বলেছিলাম জমি জমা সম্পদ। এটার হস্তান্তরযোগ্যতাটা হলো এরকম যে সেটার মূল্যকে আমরা হস্তান্তর করতে পারি, সেই হিসাবে জমি কিন্তু বা ভূমি সম্পদ। কারণ জমির মূল্যটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করতে পারি। যেমন দাউদকান্দি থেকে একজন ব্যক্তি, দাউদকান্দিতে একটা জমি আছে, তিনি সেটা বিক্রি করে সেখান থেকে দেশের যে কোনো জায়গায় জমি কিনতে পারে, তাইলে সেটারও হস্তান্তর করা যায় এবং সেটা উপরের যে তিনটা বৈশিষ্ট্য আছে সেইগুলির সাথেও যায়। যেমন সেটার উপযোগ আছে জমি, সেটা প্রয়োজনের চেয়ে কম মানে অপ্রাচুর্য, সেটার বাহ্যিকতা রয়েছে এবং সেটা হস্তান্তর যোগ্য। তাইলে এই চারটা বৈশিষ্ট্য যেসব দ্রব্য
বা বস্তুর মধ্যে থাকবে সেই সব বস্তু বা দ্রব্যকে আমরা কি বলবো? সম্পদ বলবো। তাইলে আমরা সম্পদ কি এবং সম্পদের বৈশিষ্ট্য আমরা জানলাম যে সম্পদ হতে হলে সেটা কি থাকতে হবে? উপযোগ থাকতে হবে, বাহ্যিকতা থাকতে হবে, হস্তান্তরযোগ্যতা থাকতে হবে এবং তারপরে সেটা প্রয়োজনের চেয়ে কম হতে হবে, সেটা সীমাবদ্ধতা থাকতে হবে বা অপ্রচুর হতে হবে। তাইলে আমরা সম্পদের বৈশিষ্ট্য, সম্পদ এবং সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে আসি আমি সম্পদের শ্রেণীবিভাগ। আমাদের এর পরের শিক্ষণফল হলো সম্পদের শ্রেণীবিভাগ। দ্বিতীয়টা সম্পদের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ সম্পদকে 5টা শ্রেণীতে ভাগ করা যায়। সম্পদ 5 প্রকার বলা যায় বা 5টা শ্রেণীতে ভাগ করা যায়। কি কি আমি একটু লিখে দিচ্ছি। একটা হলো ব্যক্তিগত, 2 হলো একান্ত ব্যক্তিগত, 3 হলো সমষ্টিগত, 4 হলো জাতীয়, 5 হলো আন্তর্জাতিক। এই 5টা ভাগে সম্পদকে ভাগ করা যায়। এখন ব্যক্তিগত কথাটা বললে আমরা এমনি বুঝি যে একজন ব্যক্তি নিজস্ব যে সম্পদগুলি রয়েছে সেটা হলো ব্যক্তিগত। যেমন ঘর বাড়ি জায়গা জমি, তার পরিধেয় ব্যবহার্য জিনিসপত্র, কলকারখানা, যেটা ব্যক্তি নিজস্বভাবে থাকতে পারে, সেই সম্পদগুলিকে বলা হয় ব্যক্তিগত সম্পদ। যে সম্পদ একজন ব্যক্তি বংশ পরম্পরায় ভোগ করে থাকে সেগুলি তার ব্যক্তিগত সম্পদ। এর সাথে দেখো আর একটু ব্যতিক্রম করে একটু বলা আছে একান্ত ব্যক্তিগত। একান্ত ব্যক্তিগতটা কিন্তু আবার অনেক সময় বংশ পরম্পরায় হয় না। যেমন ব্যক্তিগত সম্পদটা বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে একজন ব্যক্তি তার সন্তানেরা পেয়ে থাকে, তারপরে তার সন্তানেরা পেতে পারে। কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ সেটা একদমই নিজস্ব। কিরকম? যেমন প্রতিভা, নিজস্ব প্রতিভা। যেমন একজন কবির কাব্য প্রতিভা রয়েছে, যেমন কবির সন্তান যে কবি হবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কাজে বা একজনের কর্মদক্ষতা, যে একটা কাজে সে খুবই পারদর্শী, সেটা কিন্তু এক ধরনের সম্পদ। কারণ এর আগেই বলছিলাম যে কবির কাব্য প্রতিভা, যে কবি তার প্রতিভা ব্যবহার করে যদি বই লিখেন এবং সেটা বিক্রি করে, সেটা কি করে, সেটা দিয়ে তিনি অর্থ উপার্জন করতে পারেন, সেটা তার একটা সম্পদ। কাজে একান্ত ব্যক্তিগত সম্পদ আর ব্যক্তিগত সম্পদ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ব্যক্তিগত সম্পদ কোনগুলি আর একান্ত ব্যক্তিগত, যেটা সম্পূর্ণই নিজস্ব একজন ব্যক্তির তার কাছেই, এবং সেটা সে হস্তান্তর বা ওরকম ভাবে অন্যরা ইয়ার মাধ্যমে দ্রব্য তৈরি করে হস্তান্তর করতে পারে, কিন্তু তার ভিতরের জিনিসটা সে তার মধ্যেই থাকে। এখন সমষ্টিগত হলো সমাজের সকল মানুষ যে দ্রব্যগুলি ব্যবহার করে থাকে, একত্রে ব্যবহার করতে পারে, সেই মানে সম্পদকে বলা হয় সমষ্টিগত সম্পদ। যে সম্পদ সমাজের সবাই, যেমন কি রাস্তাঘাট, হসপিটাল, পার্ক, খেলার মাঠ, মানে সরকারি খেলার মাঠ যেগুলি আছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, কালভার্ট, সেতু, এরকম প্রচুর সম্পদ রয়েছে যা সমষ্টিগতভাবে আমরা সবাই ব্যবহার করে থাকি। এগুলিরই বলা হয় সমষ্টিগত সম্পদ। তারপরে ওই সমষ্টিগত সম্পদের মধ্যে কিন্তু প্রাকৃতিক সম্পদটাও পড়ে। প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী, এগুলিও কিন্তু কিসের মধ্যে পড়ে? সমষ্টিগত সম্পদ, যেটা সবাই দেশের সবাই এই সম্পদগুলি ব্যবহার করতে পারে। এরপরে আসি জাতীয় সম্পদ। জাতীয় সম্পদটা হলো ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদের সমষ্টি, মানে যোগফল। যে দুইটা মিলিতভাবে ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ একসাথে মিলে যে সম্পদের সৃষ্টি করে সেটাই হলো জাতীয় সম্পদ। এখন এই ব্যক্তিগত এবং জাতীয় সম্পদের পরও দেখা যায় একটা দেশের যে বৈজ্ঞানিক উদ্ভাবনী শক্তি থাকতে পারে, ব্যক্তির কর্মদক্ষতা হতে পারে, এগুলো ব্যক্তিগত মানে জাতীয় সম্পদের মধ্যে
গণ্য হয়। কারণ একজন যদি কোনো কিছু আবিষ্কার করে বা কোনো কিছু তৈরি করে, এটা সবাই উপকারে লাগতে পারে। যেমন একজন ব্যক্তি সে একটা কৃষি যন্ত্র আবিষ্কার করলো, তাহলে সেই যন্ত্রটা দিয়ে সবাই কি হতে পারে, সকল কৃষকরাই উপকৃত হতে পারে। তো এরকম সেটাও জাতীয় সম্পদের মধ্যে পড়ে। এরপরে আসি আমরা আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ হলো কোনো একটা নির্দিষ্ট দেশ, ব্যক্তি বা সমষ্টি যেটার কিনা মালিকানা না, যেটা মালিকানা সব দেশ বা অনেক দেশই সেটা ব্যবহার করতে পারে, সেরকম সম্পদগুলি হলো আন্তর্জাতিক সম্পদ। যেমন মহাসাগর, সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক দ্রব্যাদি, এগুলি হলো বা প্রযুক্তি, এগুলি হলো কি আন্তর্জাতিক সম্পদ। তাহলে আমরা সম্পদের 5টা শ্রেণী বিভাগই আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদের মধ্যে একটু হওয়ার কথা, বুঝতে অসুবিধা হওয়ার কথা ছিল, সেটাও বললাম। এরপর সমষ্টিগত এবং জাতীয়, যে এটাও ব্যক্তিগত এবং সমষ্টিগত মিলাইয়ে হলো জাতীয়। আন্তর্জাতিক হলো যেটা সারা বিশ্বের মানুষ যে সম্পদগুলি ব্যবহার করতে পারে, সেই সম্পদগুলি হলো আন্তর্জাতিক সম্পদ। আচ্ছা, তাইলে আমাদের গেল সম্পদের শ্রেণী বিভাগ। আমরা দ্বিতীয় শিখন ফলটাও জেনে গেলাম, যে এটা থেকে তোমরা যে সম্পদ কত প্রকার হতে পারে বা সেই প্রকারগুলি কি কি বা কোন ধরনের সম্পদগুলি কোন শ্রেণীতে পড়ে সেটা তোমরা বলতে পারবে বা বর্ণনা করতে পারবে। এখন আমরা আসি তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো আমাদের কি, সম্পদের উৎস, জাতীয় সম্পদের উৎস। জাতীয় সম্পদের উৎস, যে উৎস মানে কোথা থেকে আমরা পাই, এই যে জাতীয় সম্পদগুলি পাওয়া যায় কোথা থেকে, সেই উৎসকে, জাতীয় সম্পদের উৎসকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকৃতি প্রদত্ত, দুই হলো মানব সৃষ্ট। মানব সৃষ্ট, এই 2টা উৎস থেকে আমরা কি বা কোনো দেশ বা জাতি, রাষ্ট্র কি পেয়ে থাকে, জাতীয় সম্পদ পেয়ে থাকে। প্রকৃতি প্রদত্ত কথাটা দিয়ে আমরা বুঝতে পারি, প্রকৃতি প্রদত্ত মানে কি, যেটা মানুষের সৃষ্টি না, যে সম্পদ মানুষ সৃষ্টি করেনি সেই সম্পদকে বলা হয় প্রকৃতি প্রদত্ত সম্পদ। যে মানুষের সৃষ্টি নয় কোনগুলি, যেমন জমি, ভূমি, ভূমি মানুষের সৃষ্টি নয়। ভূমির উপরে যেসব আছে, যেমন গাছপালা মানে বনাঞ্চল, এবং বনে পাওয়া পশু পাখি, গাছপালা, ফলমূল, এরকম যা অত রকম সম্পদ আছে সবগুলি হলো প্রকৃতি প্রদত্ত। এবং আরো একটা আছে যে ভূমির অভ্যন্তরে, মানে ভূমির মাটির নিচে যা পাওয়া যায় সেটা কি খনিজ সম্পদ, সেটাও কি প্রকৃতি প্রদত্ত। তারপরে আছে খাল, বিল, নদী, নালা, এগুলির থেকে যেমন আমরা মৎস্য সম্পদ পেতে পারি, পানি পেতে পারি, সেটাও কিন্তু প্রকৃতি প্রদত্ত। মানে যে জিনিসটা মানুষের সৃষ্টি সেই সম্পদকে বলা হয় প্রকৃতি প্রদত্ত সম্পদ। তাইলে প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে জাতীয় সম্পদের একটা বড় অংশই আসে থেকে প্রকৃতি প্রদত্ত সম্পদ। আর একটু মানব সৃষ্ট, কথাটা দিয়ে বুঝতে পারো যে মানুষের সৃষ্টি। মানুষ তো নিজে নিজে কিছু সৃষ্টি করতে পারে না, কারণ প্রাকৃতিক সম্পদেরই রূপান্তর ঘটাতে পারে। সেই প্রাকৃতিক সম্পদের রূপান্তর ঘটিয়ে মানুষ যা কিছু সৃষ্টি করে সেটা হলো মানব সৃষ্টি। যেমন ধরো গাছপালা, গাছপালার থেকে মানুষ কাঠ বের করে সেটা দিয়ে আসবাবপত্র বা প্রয়োজনীয় বিভিন্ন জ্বালানি এসব বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। আবার খনিজ সম্পদ থেকে, খনিজ সম্পদ দিয়ে মানুষ কি করতে পারে, যে কয়লা, গ্যাস, এসব খনিজ সম্পদ, আকরিক লোহা, এগুলি দিয়ে মানুষ তাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। তাহলে সেইগুলি হলো মানব সৃষ্ট সম্পদ। তাহলে প্রকৃতি প্রদত্ত সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ, এটা দুইভাবে পরীক্ষায় আসতে পারে। একটা হলো জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে, আরেকটা হলো অনুধাবনমূলক প্রশ্ন হিসাবেও আসতে পারে। এখন তোমরা যে কাজটা করবে, যদি অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে তাহলে সেটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবে, আর যদি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসে তোমরা শুধু প্রকৃতি থেকে প্রাপ্ত যা মানুষের সৃষ্টি নয় সেই সম্পদকে প্রকৃতি প্রদত্ত সম্পদ বলা হয়।
এতটুকু দিলে 1 নাম্বার প্রশ্নের জন্য মানে ক নাম্বারের প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যায়। আর যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে তোমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবে সেভাবে দিবে। তাইলে এই দুইটাই জ্ঞানমূলক হিসেবে আসতে পারে, আবার অনুধাবনমূলক হিসেবেও আসতে পারে। তাইলে আমরা জাতীয় সম্পদের উৎস সেই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে জাতীয় সম্পদ কোথা থেকে পাওয়া যায়। এরপরে আমরা আসবো জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ। একটু সংক্ষিপ্তেই লিখি, সংরক্ষণ ও অপচয় রোধ। সংরক্ষণ ও অপচয় রোধ। এই যে জাতীয় সম্পদ, জাতীয় সম্পদের মধ্যে কিন্তু দুইটা অংশ। একটা অংশ কি আমরা জানি ব্যক্তিগত সম্পদ, আর আরেকটা হলো কি সমষ্টিগত। তাইলে এই দুইটা অংশ কিন্তু নিয়ে কিন্তু কি দুই ধরনের সম্পদ নিয়ে জাতীয় সম্পদ। এখন এই জাতীয় সম্পদের অপচয়, সংরক্ষণ এবং অপচয়। আগে আমরা সংরক্ষণটা বলি। সংরক্ষণ অর্থ হলো বিশেষভাবে রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধান। কোনো জিনিসকে বিশেষভাবে যদি আমরা সেটা দেখাশোনা করে বিশেষভাবে রাখি তাইলে সেটা কি হবে না, অপচয় হবে না বা ভালো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে। তো সেইটা সম্পদের অপচয় রোধ করতে হলে আমাদের রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করার পদ্ধতি বা সেটা ভালোভাবে করা উচিত। তাইলে সেই দ্রব্যটা দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা যাবে বা সেটা দীর্ঘদিন ভালো থাকবে। তাইলে এখন দেখি যে ব্যক্তিগত সম্পদের সংরক্ষণ বা অপচয় রোধ। যে ব্যক্তিগত সম্পদ যেহেতু একজন ব্যক্তির নিজস্ব সম্পদ, সেটা তার বংশ পরম্পরায় সে ভোগ করতে পারবে, সেই জন্য ব্যক্তিগত সম্পদের সংরক্ষণ এবং অপচয় নিয়ে খুব একটা ভাবার প্রয়োজন হয় না। কারণ সবাই ব্যক্তিগত সম্পদ যাতে অপচয় না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখে। যদি কখনো কোনো কারণে কিছুটা অপচয় হয়ে যায়, সেটার ঘাটতি কিভাবে পূরণ করা যাবে সেটাও সারাক্ষণ চিন্তা করে বা পরিকল্পনা করে বা বিশেষ ব্যবস্থা নিয়ে সেটাও পূরণ করে ফেলে। কারণ প্রত্যেকটা মানুষই তার নিজের সম্পদকে খুব বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসা থেকে তার জিনিসটাকে সে সহজে নষ্ট হতে দেয় না, সেটা সংরক্ষণ করে খুবই ভালোভাবে। কিন্তু সমষ্টিগত সম্পদ, এইখানেই কথাটা যে সমষ্টিগত সম্পদ কিন্তু মানুষ দেখা যায় যে সহজেই সেটাকে অপচয় করে। কারণ কি এটার প্রতি খুব একটা ভালোবাসা বা মায়া দরদ খুব একটা থাকে না, আর থাকে না বলে তার অপচয় বেশি হয়। কিন্তু যেমন সমষ্টিগত সম্পদ কি তার আগে আমরা বলছি যে সামাজিকভাবে বা সমাজের সবাই যে সম্পদগুলি ব্যবহার করে, যেমন রাস্তাঘাট, স্কুল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, হসপিটাল, কালভার্ট, সেতু, এরকম বন জঙ্গল, এরকম বিভিন্ন যে সমষ্টিগত সম্পদগুলি আছে সেগুলি রক্ষণাবেক্ষণ করা আমাদের সবাই কর্তব্য। সেখানে কিন্তু ব্যক্তি বিশেষ একজনের কর্তব্য না, এখানে সবাই সমষ্টিগতভাবে সেগুলি দেখাশোনা বা রক্ষণাবেক্ষণ করতে হবে। তাইলে সেগুলির অপচয় রোধ করা সম্ভব হবে। একজন ব্যক্তি বিশেষ বা একজন সরকারের পক্ষে সেটা কখনোই সম্ভব হবে না। তো সেই জন্য সমষ্টিগত সম্পদের রক্ষণাবেক্ষণের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, আর তাইলে আমাদের জাতীয় সম্পদের অপচয় রোধ হবে। তাইলে আমরা ব্যক্তিগত এবং সমষ্টিগত দুই সম্পদ মিলেই জাতীয় সম্পদ। আমরা ব্যক্তিগত সম্পদকে যেভাবে আগলে রাখি ঠিক সেভাবে আমাদের সমষ্টিগত সম্পদগুলো আগলে রাখা উচিত, এবং সেই জন্য আমরা সবাই সচেতন এবং সচেষ্ট হব। আচ্ছা, এই গেল আমাদের 4 নাম্বার পয়েন্ট। এই সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা সমষ্টিগত সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারি। এখন আসি যেটা আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আমি প্রাধান্য দিয়ে থাকি ব্যক্তিগতভাবেও, যে জাতীয় সম্পদের অপচয়। বাংলাদেশের জাতীয় সম্পদের অপচয় কিভাবে রোধ করা যায় এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি ব্যবস্থাগুলি মিলে আমরা সেটা করতে পারি।
জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়টা আমি একটু বড় করে লিখলাম যে আমরা কি করব, যে কি করলে আমাদের জাতীয় সম্পদের অপচয় রোধ হবে। আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে অপচয় দেখি, তোমরা অবশ্যই দেখো। সেই অপচয়গুলি আমরা যদি প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সচেতন হই, প্রথম যে ইয়েটা, তাইলে সেটা অনেকাংশেই কমবে। এখন আমি একটু পয়েন্ট আকারে বলি যে জাতীয় সম্পদ অপচয় রোধে যে প্রথমেই যে জাতীয় সম্পদ অনেক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বিষয়গুলি রয়েছে যেগুলি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা কর্মী রাখা হয়। তো এখন যেখানে যেমন কিরকম, যেমন ব্রিজ বা সেতু, বড় বড় সেতুগুলি রক্ষণাবেক্ষণের জন্য, তারপরে বড় বড় কলকারখানা, অফিস আদালত, সেরকম এগুলি হসপিটাল, ব্যাংক, এগুলি দেখাশোনার জন্য কি থাকে, নিরাপত্তা কর্মী থাকে। এখন যদি কোনো জায়গায় দেখা যায়, আমরা যদি কখনো দেখি যে এগুলো অরক্ষিত অবস্থায় আছে, তাহলে আমাদের কি করতে হবে, খুব দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে যে এইটা অরক্ষিতভাবে আছে, যে কোনো সময় সেখানে কি হতে পারে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মানুষের মধ্যে সুবৃত্তি যেমন আছে তেমনি কুবৃত্তিও আছে, তবে কুবৃত্তিটাই বেশি কাজ করে। কোনো জিনিস সৃষ্টি করার চেয়ে ধ্বংস করার মধ্যে মানুষের মধ্যে কি থাকে, আনন্দ বেশি থাকে, তাই না? আমার তো মনে হয় তাই। কাজে যখন আমরা সচেতন হব, তখন এরকম রাষ্ট্রীয় সম্পদগুলি যেগুলিতে নিরাপত্তা কর্মী থাকে, নিরাপত্তা রক্ষী রাখা হয়, সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য যদি কখনো দেখা যায় সেগুলো অরক্ষিত আছে বা নিরাপত্তা কর্মী নাই, তখন খুব দ্রুত কি করতে হবে, যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এই গেল একটা। তারপরে হলো যে জাতীয় সম্পদ অপচয় রোধে যেগুলি সমষ্টিগত সম্পদ, বলছিলাম প্রকৃতিগত অনেক সম্পদ আমাদের রয়েছে, যেমন বনাঞ্চল, জলাশয় আছে বিভিন্ন, যেগুলি প্রাকৃতিক মাছ আছে সেগুলিতে। সেই সব সম্পদগুলি বা বিভিন্ন খনিজ সম্পদ, সেই সব সম্পদগুলি যাতে দুর্বৃত্তরা বা যারা পাচারকারী তারা যাতে গাছের মানে বনের কি করতে না পারে, গাছপালা কেটে নিয়ে যেতে না পারে, পশু পাখি নিধন করতে না পারে, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা দেখি এ ধরনের যে একটা মুক্ত জলাশয় থেকে কিছু লোক মাছ ধরে নিয়ে যাচ্ছে না বলে, তারপরে যদি কোনো বন থেকে কাঠ কেটে নিয়ে যায় বা ওই পশু শিকার, পাখি শিকার করে, তাহলে সেগুলো যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। আর এভাবে যদি আমরা সচেতন হই, সচেষ্ট হই জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণে, তাহলে কি হবে, আমাদের দেশের উন্নয়ন খুব দ্রুত হবে। কারণ উন্নয়ন জিনিসটা কিন্তু এককভাবে কখনই কারোর পক্ষে সম্ভব নয়। সেই উন্নয়নের জন্য আমাদের সবাইকে কি করতে হবে, একত্রিতভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারপরে আছে 3 নম্বরে আসি, যে জাতীয় সম্পদের আরেকটা বড় অংশ হলো যেটা সামগ্রিকভাবে ব্যবহার করা হয়। কিছু সম্পদ আছে যেগুলি আমরা ব্যক্তিগতভাবে অনেক অপচয় করি, যেমন কি গ্যাস, বিদ্যুৎ, পানি। যে সরকারি যে গ্যাস, বিদ্যুৎ, পানি আছে সেটাতে আমরা দেখা যায় যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে এটা মিনিটে মিনিটে বন্ধ করে দিই, কিন্তু সরকারি যে গ্যাস আমরা গ্যাসের চুলা ব্যবহার করি সেটা দেখা যায় সারাদিন জ্বালায় রাখা হয়। কোনো একটা একদমই সেটা কি ন্যূনতম কারণ, যে একটা কাপড় শুকাবে এই জন্য দেখা যায় মরে রশি জ্বালায় রাখা হয়, বা একটা দেশলের কাঠি লাগবে এই জন্য জ্বালায় রাখা হয়। তারপরে যেমন দেখা যায় যে স্কুলে তোমরা অনেক সময় দেখা যায় কি করো, লাইট ফ্যানগুলি বন্ধ না করে ক্লাস থেকে বের হয়ে যাও ছুটির পরে। তো এই জিনিসগুলি যদি আমরা একটু সচেতন হই, তাইলে কিন্তু আমরা এই অপচয়গুলি রোধ করতে পারি। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই সম্পদ সবকিছু কিন্তু সীমিত। আমরা যতই বলি প্রকৃতি প্রদত্ত সম্পদ, সেটারও একটা কি আছে, সীমাবদ্ধতা আছে, সেটাও একসময় শেষ হয়ে যাবে। সেটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু পরবর্তী প্রজন্ম বা আমরা আমাদের জীবিত অবস্থায় দেখবো যে সেই জিনিসটা গ্যাস পাবো না, বিদ্যুৎ পাবো না, এবং এখনই দেখো অনেক ক্ষেত্রেই সেটা কি ক্রাইসিস বা সংকট চলছে। কাজে সেই জিনিসগুলি যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু সেটার অপচয় বহুলাংশে, আমি বলবো যে 95% অপচয় রোধ করা সম্ভব। সেই
অপচয়গুলি আমাদের, এবং অনেক ক্ষেত্রে যে দুর্নীতি হয় এগুলির ক্ষেত্রে, সেগুলি কিন্তু আমরা সচেতন হলে কি করতে পারি, সেগুলি আমরা বন্ধ করতে পারি। শুধু আমাদের একটু সচেতনতার প্রয়োজন। তাইলে এই যে জিনিসগুলি আমরা সচেতন হয়ে সেগুলি বন্ধ করি, এবং এই অপচয় রোধের ক্ষেত্রে গণমাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। যে মানুষের মধ্যে সচেতনতা আনার জন্য, মানুষকে সচেতন করার জন্য এই গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করতে পারে। কিরকম? যেমন তারা যদি এই গ্যাস, বিদ্যুৎ, পানি, বন কাটা যারা দুর্বৃত্তরা এসব নিয়ে যায় বা বিভিন্ন রকমের এগুলির ক্ষেত্রে দুর্নীতি হয়, তারা যদি প্রচারের মাধ্যমে সেগুলি বলে, মানুষকে সচেতন করে, তাহলে মানুষ সচেতন হবে এবং সেটা রোধ করার, অপচয় রোধ করতে চেষ্টা করবে। আরেকটা কথা আমি বলবো, সেই ক্ষেত্রে আরেকটা বিশেষ ভূমিকা আছে পরিবারের। যদি বই কথাটা নাই, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবেই বলি, যে একটা পরিবার যদি তার সন্তানদের ছোটবেলা থেকেই মিতব্যয়ী করে গড়ে তোলে এবং এইসব বিষয়গুলিতে সচেতন করে, তাইলে অবশ্যই কি হবে, সেই সন্তান বড় হয়েও সেই জিনিসগুলির প্রতি সচেষ্ট হবে এবং তারা কি করবে, যে অপচয় রোধ করতে সাহায্য করবে। তার সাথে আরেকটা কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষকদেরও একটা ভূমিকা আছে। যে শিক্ষকরাও যখন একটা স্টুডেন্ট ক্লাসে ঢুকবে, অবশ্যই ফ্যান ছাড়বে, লাইটের প্রয়োজন হলে জ্বালাবে, কিন্তু সে যখন বের হয়ে যাবে সেটা সে কি করবে, বন্ধ করে যাবে। তারা সবাই সম্মিলিতভাবে সবাইই সেটাই। এরপরে যদি কোনো ট্যাপ মানে নলকূপ দেখা যায় যে মানে পানি পড়ছে, সেটাও তারা বন্ধ করে দেবে। এই সচেতনতাটুকু শুধু একটু সচেতন হলে আমরা আমাদের এই জাতীয় সম্পদের অপচয়টা বহুলাংশে রোধ করতে পারি। আর এই জন্য আমার দৃষ্টিতে এই জাতীয় সম্পদ সব পড়াই কিন্তু আমরা শুধু পরীক্ষায় পাশের জন্যই পড়ি না, আমাদের ব্যক্তিগত জীবনকে উন্নয়নের জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য, পরবর্তী প্রজন্মকে সুন্দর করার জন্য, দেশকে সুন্দর করার জন্য, রাষ্ট্রকে সুন্দর করার জন্য, উন্নয়নের জন্য আমরা কাজ করার জন্যই আমাদের পড়াশোনা বা শিক্ষা। এই কাজে আমি আশা করব আজকে পড়ার পরে তোমরা এইসব বিষয়ে যারা একটু অসচেতন আছো, আমি জানি তোমরা অনেকেই সচেতন এ ব্যাপারে, যারা একটু অসচেতন আছো তারাও সচেতন হবে। তাইলে আমি একটু আজকের পাঠের শেষ মানে পয়েন্টও আমরা জেনে ফেললাম। এখন আমি একটু রিভিউ করি যে আজকে কি কি আমরা মানে জানলাম বা কি কি আমরা বলতে পারবো, সেই জিনিসটা শিখলাম। সেটা হলো, প্রথমেই ছিল আমাদের বিষয় ছিল জাতীয় সম্পদ। এরপরে জাতীয় সম্পদের মধ্যে সম্পত্তি আর বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করেছি। তারপরে হলো সম্পদের শ্রেণীবিভাগ, জাতীয় সম্পদের উৎস, জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ, আর এটা হলো বাংলাদেশের জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধের করণীয়। তাইলে এই বিষয়গুলির মাধ্যমে আমরা আমাদের জাতীয় সম্পদ এবং